এখানে বসুন। ওরে কে আছিস? রাধা মাধব, অনেক বাবুর জন্য ফ্রিজ থেকে এক বোতল ঠান্ডা জল নিয়ে আয়। মাঠ থেকে জোর করে তুলে নে আমার সঙ্গে এইভাবে ব্যঙ্গ করার মানে কি বড় বাবু? ব্যঙ্গ? আমি শান্তিপাল, কংস শকুনি রাবণের রক্তের মাল ওরূপে বাবা ঠাকুর। ব্যঙ্গ বলে আমার অভিধানে কোনো শর্ত নেই। তোমাকে তুলে নিয়ে আসা হয়েছে তোমার মিথ্যাচারের উপযুক্ত সাজা দিতে। আমি জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলিনি। রাধা মাধব, রাধা মাধব, কেন তুমি বলনি তোমার জমিতে সোনার ফসল ফলে? রাধা মাধব, হ্যাঁ, আমি আজও সেই একই কথা বলবো। তাহলে ফলছে না কেন? তাহলে ফলছে না কেন? উর্বরা তিন ফসলা বলে যে জমি তুমি আমার কাছে 40,000 টাকায় বন্ধক রেখেছিলে, সেই জমি বন্ধা, তাতে ফসল হয় না, আর কোনোদিন হবেও না। কাজ করতে না পারলে সব জমি বন্ধা হয় বাবু। রাধা মাধব, তার মানে কি বলতে চাইছো তুমি আমাদের মনীষরা চষতে পারে না? এই শোনো আলোক, ওসব কোনো কথা আমি শুনতে চাই না। 40,000 টাকা তুমি আমার কাছ থেকে ঋণ নিয়েছিলে জমি বন্ধক রেখে, তার 5% সুদ পাবো প্রতি মাসে। তোমাকে আমাকে 8,000 টাকা দিতেই হবে। না না না, এত বড় অন্যায় অবিচার করবেন না। বন্ধকি জমির টাকার উপর সুদ আমি পারবো না। পারবো না বললে তো আর পাওনাদার শুনবে না রাধা মাধব। প্রয়োজন বললে বাড়ির অন্য কিছু বন্ধ করে সুদ মেটাতে হবে। রাধা মাধব, কি দিয়ে মেটাবো বাবু? ওই চাষের জমি ছাড়া আমার তো আর কিছুই নেই। আপনি আপনি বলুন বাবু, আমি কি দিয়ে সুদ মেটাবো? কেন? তোমার বাড়ির ওই সুন্দরী বউটাকে দিয়ে আর একবার ওই কথাটা উচ্চারণ করলে যাবে। তোমার জীবটাকে আমি টেনে ছিঁড়ে নেব। বাজে কথাও বলিনি, বাজে কথা বলছো তুমি। আর এই বাজে কথা বলার জন্য এই পরিণাম হচ্ছে যাবো। আপনার এত বড় স্পর্ধা, আপনি বিনা দোষে চাচার উপর চাবুক চালাচ্ছেন। এইবার এই চাবুক যদি আমি আপনার পিঠে চালনা করি। কি বলছিস তুই? ভুলে যাচ্ছিস তুই পালের পিঠে চাবুক মারার কথা বলছিস। জানিস সেই পরিণাম কি হবে তুই জানিস? তার আগে বলুন, আপনি চাচাকে চাবুক মারছিলেন কেন? না জানা নেই, না জানা না। ওই 40,000 টাকা সুদ বাবদ প্রত্যেক মাসে 8,000 টাকা দেওয়ার কথা ছিল, সেটা দিতে পারিনি বলে। কারণ জমি বন্ধা হলে সুদ তো দিতেই হবে। রাধা মাধব, আর সুদ দিতে না পারলে বাড়ির সুন্দরী বউটাকে দিতে হবে। আপনারই বাড়িতে দাঁড়িয়ে আপনারই পোষালো কথা বলবে, এটা সাজা সহ্য করবে না। ইচ্ছে করছে এখনই ওর মুন্ডুটা কেটে ওই নদীর জলে ভাসিয়ে দিই। আমার সামনে কেউ গলা উঁচিয়ে কথা বলে না। আমার সামনে যে গলা উঁচিয়ে কথা বলে তার গলাটা গলার জায়গায় থাকে না, পুরো ধরতে গেলে না দিয়ে দিয়ে বন্ধ জমিটা তো আমার কাছে বন্ধ কাছে। বৌমাটা কি তোমার কাছে বন্ধ কাছে? আপনি কি জন্য স্পর্ধা ছাড়িয়ে যাচ্ছেন? মামন জ্ঞানটাও কি আপনি হারিয়ে ফেলেছেন? এইবার এই চাবুক যদি আমি আপনার পিঠে চালনা করি। ঘর থেকে কাটারিটা নিয়ে আয়। আমি এক্ষুনি যাচ্ছি। আমার ভিতর চাবুক পেয়েছে, এর পরিণাম কি হলো ওরা দেখবে। এর পরিণাম কি হবে ও দেখবে। এক পায়ে বড়ার চেষ্টা করবি না, তাহলে এই বন্দুকের গুলিতে তোর পাতার গুলিটা নিয়ে একবারে উড়িয়ে যাবো। এই কাজ করবেন না, এই কাজ করবেন না। আমি আপনার ভাইয়ের জন্য অনুরোধ করছি, ওকে ছেড়ে দিন। না চাচা, তুমি আমার জন্য কারো পায়ে ধরবে না, কারো কাছে মাথা নত করবে না। শান্তি বাবু, কারোর কাছে মাথা নত, কারোর কাছে মাথা হে, কারোর চোখের জলের দাম এই শান্তি পালের কাছে নেই। আমি শান্তি পাল, কংস শকুনি রাবণের রক্তের মাল। বাবা ঠাকুর, কলির কষ্ট করে দূর, অন্যায় অত্যাচার অবিচার আমার ধর্ম, খুন ধর্ষণ রাজনী আমার কর্ম, পাপ আর পাপী আমার কর্ম। আমার গায়ে হাত তোলার পরিণাম হিসাবে তোর একটা হাত আমার চাই। তেরা পাপী,
এর খাপ বুঝে দে দাও। আমি কেন করবেন না? আপনি শাহজাহানকে আমি একটা তুলে নিচ্ছি। শান্তিবাবু, আপনি কিন্তু মহা ভুল করছেন, মহা পাপ করছেন। একবার কিন্তু আপনাকে ভোগ করতেই হবে। তুমি সরে যাও এখান থেকে। আমার মুখের কথা শুনি তুই এইভাবে কান্নায় ভেঙে পড়ছিস, তাহলে সেদিনে সেই ফেলে আসা দুর্বিষহ যন্ত্রণাময় ঘটনাটা বুকে চেপে আমি কেমন ভাবে বেঁচে আছি বলতে পারি? একে বেঁচে থাকা পরে গেলে তুই তাকে জীবন্ত লাশ হয়ে বেঁচে আছিস। একদিকে শয়তানের অত্যাচার আর একদিকে প্রতিশোধের নেশা, এই দুয়ের মধ্যে পড়ে তুই যে ত্রিশঙ্কু ময়ের মধ্যে ঝুলে আসছিস। কিন্তু না না বন্ধুরা, এখান থেকে তোকে উদ্ধার করবো। তোর এই বন্ধু উদ্ধার করবে, প্রাণের বন্ধু অরুণ। তুমি আমার সংসারের মঙ্গল করো ঈশ্বর, আমার সংসারের মঙ্গল। আজ আমি একা, আমি খুঁজি গো তোমার হাত ধরে বাঁধো, নিও গো আমার আধার জানি একা। ভীষণ আনন্দের খবর আছে, আর সেই খবরটা আমি আর বুকের মধ্যে চেপে রাখতে পারছি না। আমাদের জন্য আনন্দের খবর? হ্যাঁ, শাহজাহান না, আমাদের সংসারে আনন্দ বলে তো কিছু নেই, শুধু দুঃখ আর কষ্ট, কষ্ট আর দুঃখ। না ভাবি, এখন থেকে তোমার এই সংসারে আর দুঃখ কষ্ট বলে কিছুই থাকবে না, সবসময় শুধু আনন্দ আর আনন্দ। ভাবি,
তুমি একবার পিছনটা ফিরে দেখো। কি বলছো? হ্যাঁ, পিছনটা ফিরে দেখোই না। আহা, পিছন ফিরে কই কি দেখো? দেখোই না। দেখে নে। কি? তুমি তুমি এসে গেছো? এতদিন কোথায় ছিলে? এই আনন্দের খবরটা আমি বাড়ির সবাইকে ডেকে ডেকে বলি। বাবা! তুমি কি কোথায় আছো? শুনে এসো। আজ আমার স্বামী বাড়ি এসেছে। তোমরা কোথায় গেলে? কোথায় যাবো দাদা? কিভাবে বা দেখবো দাদা? তুই আমার কি কাঠাই না দাদা? আরে দেবাকর, আমি তো সাজাদ ভাই রে। চল, আমি তোকে তোর দাদার কাছে নিয়ে যাচ্ছি। এখন আস্তে আস্তে চল, পাতাল। এই যে তোর দাদা। দাদা! কাঁদিস না ভাই, কাঁদিস না, একদম কাঁদবি না। আমি ফিরে এসেছি, এবার আমি আমার জীবন দিয়ে তোদেরকে সুখী করার চেষ্টা করবো। না দাদা না, তোর জীবনের বিনিময়ে আমরা কোনো দুঃখ চাই না। তুই শুধু আমাদের সঙ্গে থাক, তাহলে আমরা খুদ করে খেয়ে বেঁচে থাকবো। খুদ করে খেয়ে বেঁচে থাকবি কেন ভাই? এখন থেকে তো অরুণ বাড়িতেই থাকবে। তোদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, আর খুদ করে খেয়ে বেঁচে থাকতে হবে না। শোন না, এক কাজ কর, তুই এখন বাড়ির ভিতরে যা, আর গিয়ে চাচাকে পাঠিয়ে দে। আর শোন, যাবার সময় এই ব্যাগটাও তুই সঙ্গে নিয়ে যা। এনে ধর 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 ধর। আচ্ছা ঠিক আছে, চল, আমি তোকে বাড়ির ভিতরে যেতে সাহায্য করছি। চল চল চল, সাবধানে চল। হ্যাঁ। তুমি কি বলে তো? আমাদের কথা তোমার কি একটুও মনে পড়ে না নাকি? কেন 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 মনে করবে না? কি জানো তো, নতুন কাজ, কাজটা বুঝতে একটু সময় লাগছিল, তাই একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা আচ্ছা, তুমি বলো তো, তুমি আমি কি তোমাকে ছেড়ে ভালো থাকতে পারি? জানো, প্রতি শনি মঙ্গলবারে আমার তোমার জন্য ঠাকুর মন্দিরে গিয়ে পুজো দিতে চাই। হ্যাঁ, যাতে তুমি সুস্থ থাকো, ভালো থাকো। কি হলো? তুমি আমার কথাগুলো গুরুত্ব দিচ্ছ না? কি হয়েছে তোমার? তুমি এত অন্যমনস্ক কেন? সর্বনাশ, কি হলো? তুমি কি কিছু ভাবছো? কি ভাবো? আমি আমি এই সংসারের কথাই ভাবছিলাম। আচ্ছা আচ্ছা, বৌমা! আরে বৌমা, আমার ছেলেটা কোথায় গেল বৌমা? ওকে দেখতে না পেয়ে আমি আর থাকতে পারছি না। কই রে আমার অরুণ, কই রে অরুণ? এই তো বাবা, আমি তোমার তোমার অরুণ, কতদিন তোকে আমি চোখে দেখিনি। কতদিন পর আজ আমি তোকে দেখতে পেলাম। আয় আয় বাবা, আয় আমার বুকে আয়। তোর স্পর্শে আমার এই অতৃপ্ত হৃদয়টা একটু শান্ত হোক। আয় আয়। বাবা, আপনারা গল্প করুন, আমি ততক্ষণ চায়ের ব্যবস্থা করি। আরে দাঁড়াও 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 বৌমা, দাঁড়াও। শুধু চা কেন, আজ 6 মাস পরে, আজ 6 মাস পরে আমার অরুণ কলকাতা থেকে বাড়ি ফিরেছে। শুধু চা দিলে হবে? ওর জন্য একটু ভালো মন্দ কিছু রান্না করতে হবে তো নাকি? হ্যাঁ, অরুণ, এই তো অরুণ, বলছিলাম তুই বাড়িতে থাক, আমি একটু আমার বাড়ির দিকে চলো। আজ তো বাড়ি যাওয়া চলবে না। আমি 6 মাস পর বাড়ি ফিরলাম। আজ আমরা সবাই জমিয়ে একসঙ্গে খাবো রাত্রিবেলা, আর জমিয়ে আনন্দ করবো। তাই তোমার বাড়ি যাওয়া যাবে না, আমাদের বাড়িতে খাবে, তারপর আমরা সবাই মিলে আনন্দ করবো আর বলবো, খুশির জোয়ারে আজ দিন কেটে যায়, সকলের ভালোবাসা মন পেতে চায়। তাই একদম বাড়ি নয়, শুধু আমার বাড়ি। খুশির জোয়ারে আজ দিন কেটে যায়, সকল ভালোবাসা মন পেতে চায়। আজ শুধু গঙ্গে মন ভরে যায়, আজ শুধু গঙ্গে মন ভরে যায়, আমার মনের কথা প্রাণ হয়ে যায়। খুশির জোয়ারে আজ দিন কেটে যায়, সকলের ভালোবাসা মন পেতে চায়। লা 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 লা, লা 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 লা, লা 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 লা।
থাকতে থাকতে গ্রামের কথা যে একদম ভুলেই গেছি। শহরের বড় বড় ফ্ল্যাট, বড় বড় বাড়ির মাঝে উপভোগ করতে ভুলেই গেছি পরিবেশটাকে। সত্যি ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়ের ফাঁক দিয়ে সূর্য। সত্যি কি মনোরম দৃশ্য। আর এই দৃশ্য থেকে রবি ঠাকুরের এক গানের লাইনের কথা আমার মনে পড়ে যাচ্ছে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন পুরাইছে। না মানে কচি গরুর মোটা দুধ, যে দুধ আছে শুধু জল, যে দুধ খেলে ছেলে পেলে হয় না বল। বলছিলাম কি আমি আর তোমার কি মন ভরাবো? Shut up! একটা বাজে কথা বললে আপনাকে কিন্তু আমি একবারে এই দেখো রাধা মাধব বলে আমি আবার কখন বাজে কথা বললাম? আপনি তো বলছেন ভরে দাও ভরে দাও। আপনি কিন্তু তখন থেকে আমাকে উল্টো পাল্টা বলেই চলেছেন বলে দিলাম। আমি একদম উল্টো পাল্টা বলিনি রাধা মাধব। আমি দুধের ব্যবসা করি, আমার দু হাতে সবসময় দুধের ক্যান থাকে। এবার আপনি যদি ভরতে বলেন তাহলে আমি কি করবো বলুন তো রাধা মাধব? এইবার আমি বুঝতে পেরেছি। আরে বাবা, আপনি আমার ওই গানের লাইনের কথা বলছেন? না না না, ওটা ভরিয়ে দাও নয়, ওটা মনো ভুলাই। দ্যাট ইজ নো প্রবলেম। জীবনে কখনো স্কুলে যাননি, ওই ঘরে বসে বসে বুক মুখস্থ করেছেন আর পরীক্ষা হলে কি বমি করে উগলে দিয়েছেন রাধা মাধব। আপনার পেটে পেটে যা বুদ্ধি না কোন দিন করে ফুটে যাবে। গ্রামে এসছি, গ্রামের গান গাইছি, এদিকে লোকটা বলে যে না আমার বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। আচ্ছা, লোকটা কি পাগল নাকি? হরিবল বলবেন না ম্যাডাম, একদম হরিবল বলবেন না, বলুন রাধা মাধব। এই দেখো, আরে বাবা আমি আপনার সঙ্গে একটু মাজা করছিলাম, মাজার মধ্যে আবার ব্যাং মানে একটু চুমুক দিয়ে খাবো। তা বলছিলাম ওই পড়াশোনা নামক যে মিথ্যে কথাগুলো বলেন সেগুলো মনে আছে তো না সব ভুলে ফেলেছেন রাধা মাধব? ও মা, পড়াশোনা নামক মিথ্যে কথা মানে? আরে বাবা হ্যাঁ গো, এই যুগে মিথ্যে কথা বলা হচ্ছে এটা বিরাট বড় বাদ। এই যুগের নেতা মন্ত্রীরা এত মিথ্যে কথা বলে, মানে এত মিথ্যে কথা বলে তারা বুঝতেই পারে না কখন সেটা সত্যি হয়ে যায়। অনায়াসে তাদের মিথ্যাশ্রী উপাধি দেওয়া চলে রাধা মাধব। বুঝেছি। হ্যাঁ, এবার ওসব কথা বাদ দিন তো। আচ্ছা, আপনি কি আমাকে একটা অপকার করতে পারবেন কি? বলি ওই রঘুনাথপুর হাসপাতালটা কোন থেকে আমাকে একটু দেখিয়ে দিন আপনি। নিশ্চয়ই, কিন্তু কেন জানতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই জানতে পারেন। আমি ওই হাসপাতালের সুপার, আজই জয়েন করছি। তাই যদি আপনি আমাকে বলেন ঠিকানাটা ঠিক কোন জায়গায়, আমি খুব উপকৃত হব। এই তো আমার সঙ্গে এইদিকে আসেন। ওই যে শিবনাথপুর স্টেশনের বাইরে অটো টোটো দাঁড়িয়ে আছে, ওদেরকে গিয়ে বলবেন আপনি রঘুনাথপুর হাসপাতালে যাবেন। ওই রাধা মাধব এই না, ওই অটোওয়ালা আপনাকে পৌঁছে দেবে। এই না বাবা, এক্ষুনি আবার আমাকে রয়্যাল বেঙ্গল টাইগারের বাড়িতে যেতে হবে। রয়্যাল বেঙ্গল টাইগার? হ্যাঁ, বাংলার বাঘ ছিল আশুতোষ মুখোপাধ্যায়, আর আমাদের রঘুনাথপুরের বাঘ হচ্ছে ওই শান্তি পাল। ঠিক টাইমে দুধ পৌঁছে দিতে না পারলে সারা ছিঁড়ে নেবে। এই না, বলবো না, যদি আমি তার সহচর তবু ওই দুধ বেচা আমার পজিশন, এই সরি প্রফেশন, ওই দুধের বাইরে নো টক। চলি গো রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব। বাপরে বাপ, না অনেক লেট হয়ে গেল। 10টায় আমার রিপোর্টিং টাইম, অলরেডি 9টা। না বাবা না, আর দেরি করলে এক ফোঁটা হবে না। আমি এক্ষুনি যাই, ওই অটো ধরে রঘুনাথপুর হাসপাতালের দিকে। দাঁড়াবো কেন? আমি ওই সোহিনী চ্যাটার্জি, এই রঘুনাথপুর হাসপাতালের সুপার। ম্যাডাম, জীবনে ভুলটা আমার খুব কমই হয়। না মানে কিছু মনে করবেন না, আমার একটু আসতে দেরি হয়ে গেল। আর ওই যদি দেরি করতে না চান তাহলে আমার গাড়িতে উঠুন, আমি আপনাকে রঘুনাথপুর হাসপাতালে পৌঁছে দেব। না, তার কোনো প্রয়োজন নেই, আমি ওই অটো করে চলে যেতে পারবো। আরে বাবা, অটোতে যাবেন কেন? আপনার দাদা আমাকে ফোনে হ্যালো করেছিল। আমি হ্যাঁ বলেছে আমার বোন যাচ্ছে, একটু নজর টজর রাখতে। আর অটোতে যাবেন কেন? আমার গাড়ি রয়েছে। আসুন গাড়িতে আসুন। বেশ, আজ শুধুমাত্র আপনি আমার দাদার কথা বললেন বলে কিন্তু আমি আপনার সাথে যেতে রাজি হলাম। নচেত আমি কিন্তু আপনার সাথে কখনোই যেতাম না। বেশ, আর দেরি করবো না, চলুন।
এই, তুই চোখে দেখতে পাস না? এগুলো যদি গাড়ির ব্রেকটা না মারতাম কি অবস্থা হতো? যত সব হাওয়াদের দল রাস্তায় বেরোয়। নমস্কার, আপনার হসপিটাল চলে এসছে। আমি তাহলে আসি। নমস্কার। নমস্কার। আবার আপনার সাথে দেখা হবে। আসুন আসুন ম্যাডাম। আচ্ছা আচ্ছা, কি ব্যাপার বলুন তো? আপনি কি চোখে দেখতে পান না? আগে না। না না মানে আপনাকে দেখে তো তা মনে হয় না। আসলে মা ওকে দেখে মনে হয় না, কিন্তু অন্ধ। আচ্ছা, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি বোধহয় ওনার বাবা, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনাকে কি আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? নিশ্চয়ই। আপনার ছেলে মানে উনি কি জন্মান্ধ? না না, জন্মান্ধ হবে কেন? ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে ওর চোখ দুটো নষ্ট হয়ে যায়, কিন্তু পয়সার অভাবে কলকাতার কোনো বড় হাসপাতালে আমি চিকিৎসা করাতে পারিনি। এই হাসপাতালে মাঝে মধ্যে নিয়ে আসি চেক আপ করাতে, ডাক্তার দেখে, চেক আপও করে, কিন্তু কোনো ভালো ফল হয়নি। আই সি, বুঝেছি। আচ্ছা আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি হচ্ছি এই রঘুনাথপুর হাসপাতালের সুপার, আজ জয়েন করেছি। তবে আজ থেকে আপনার আর কোনো চিন্তা নেই। আপনার ছেলের চিকিৎসার সমস্ত দায়িত্ব কিন্তু আজ থেকে আমার। প্রয়োজন পড়লে আমি আপনার ছেলেকে নিয়ে কলকাতায় যাব ভালো চিকিৎসার জন্য। আপনি একজন হসপিটালের সুপার, আপনি আমাদের চিকিৎসা করাবেন? আমরা অতি সামান্য গরিব মানুষ। অতএব না না, আমি সুপারটা অনেক পরে, কিন্তু তার আগে আমি কিন্তু একজন ডাক্তার, আর ডাক্তার হয়ে একজন অসুস্থ মানুষকে চিকিৎসা করে সারিয়ে তোলাটা আমার নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। অতএব এইসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সমস্ত দায়িত্ব আজ থেকে আমার। কিন্তু এই হাসপাতালটাই আছে, একজন ভালো ডাক্তার বা নার্স বলতে কিছুই নেই। আপনি আমার ছেলের কথা যখন এতটাই ভাবলেন, তখন আপনাকে একটা অনুরোধ, আপনি এই হাসপাতালটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করুন। আপনি কোনো চিন্তা করবেন না, আমি যখন এসে গেছি, এই হাসপাতাল কেন, প্রয়োজন পড়লে এই গ্রামটাকে আমি পরিষ্কার করার ব্যবস্থা করে দেবো। তবে হ্যাঁ, আপনি কিন্তু একটা কথা মনে রাখবেন, আগামী শনিবার ঠিক 10টার মধ্যে আপনি কিন্তু এখানে চলে আসবেন। আর আপনার ছেলেকে নিয়ে আগামী শনিবারই আমি যাব কলকাতায় আপনার ছেলের চিকিৎসার জন্য। বেশ, তবে তাই হোক। আপনার এই উপকার ক্ষমা করবেন, কর্তব্য আমি কখনোই ভুলবো না। আপনি যে একজন পরিচিত ডাক্তার, প্রথম দিন এসেই তার পরিচয় দিলেন। তাহলে এখন আমরা আসি। চল জব্বার, চল আমরা বাড়ি ফিরে যাই। হ্যাঁ বাবা, চলো। সত্যি সত্যি এই গ্রামের মানুষগুলো কতই না অসহায়। আমার দাদা কিন্তু আমাকে একদম ঠিক কথাই বলেছিল। না না, আর সময় নষ্ট করলে হবে না। উনি আমাকে যেন কি সব বলে গেলেন। এখন আমি বরং গিয়ে দেখি ওই রঘুনাথপুর হাসপাতালটার এখন এই মুহূর্তে কি অবস্থা। তিন প্রকারের অপরাধ প্রকার ভেদ আছে, কিন্তু সকলের কোনো প্রকার ভেদ নেই। ওদিকে সুরে বাচ্চা শিব কোথায় গায়েব হয়ে গেছে, ওদিকে টপকা মাল্টা মোহিনী ময়ূরের মতো পেখম মেলে রয়েছে। কিন্তু না, ওই শালী চলে না। শাকিরের নজর থেকে এড়িয়ে যাওয়া অত সহজ নয়। সময় মতো বাকি 3 লাখ টাকা না পেলে ওরা এমন হার করবো, প্রথমে ওই শরীর থেকে একটা বড় করে শালীকে আমি শেষ করবো। এই শাকিরের নজর থেকে এড়িয়ে যাওয়া অত সহজ নয়। সময় মতো টাকা যদি না পাই, ওই শালীকে প্রথমে করবো ধর্ষণ, তারপরে খুন, নাকি একটা ধর্ষণ পরে খুন। কথা আছে, বলছিলাম কি আমি না 2 ঘন্টার জন্য একটু বাইরে যাব, কিছু জিনিস কিনতে হবে, তুমি আমার সাথে কাউকে পাঠাতে পারো? 2 ঘন্টার জন্য বাইরে যাবে, তুলো তুলো। আরে 2 ঘন্টা দুটো কাস্টমার চলে গেলে আমার 50,000 টাকা লস। সেই টাকাটা কে দেবে?
তোর বর্ষি নাকি আমি না শাকিল ভাই, কারণ বাইরে যাওয়াটা না আমার খুব প্রয়োজন। চুপ চুপ ছেলে, চুপ। যাচ্ছিস পয়সা পাচ্ছিস তো বাইরে যাওয়ার কি আছে? যা লাগে বল। আমার লোক তোকে সব এনে দেবে। ওর একটা বাজে কথা বললে তোমরা সোজা করে দেবো। আচ্ছা তোমার কি মায়া দয়া বলে কিচ্ছু নেই? দয়া দয়াকে আমি আপনি দান করে দিয়েছি, আর মায়াকে না দিয়েছি। আচ্ছা না এখানে তৈরি হলে কাস্টমার এলো বলে। আচ্ছা শাকিল ভাই, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো। তুমিও তো একটা মানুষ, আমিও একটা মানুষ, আমরা সকলেই মানুষ। তবু মানুষ হয়ে তুমি আমার প্রতি এইরূপ ব্যবহার করতে পারো? তুমি তো কোনো পরিবারের সন্তান। আমি একটা কোনো পরিবারের সন্তান। আমরা সবাই মানুষ, তুইও মানুষ, আমিও মানুষ। কিন্তু তুই জানিস আমার মন থেকে মানা আশটা অনেক মনে ছেড়ে গেছে। শুধু ছেড়ে গেছে না, জোর করে ছিনিয়ে নিয়েছে। জানিস তোর এই শাকিল ভাই ছোট্ট একটা পরিবার ছিল। কোথায় থাকতাম জানিস? এই জলপাইগুড়ি জেলার নিত্যানন্দপুর গ্রামে। সেখানে সেখানে আমার বাবা মা সুখের সংসার ছিল। জানিস আমার ছোট্ট বোনটা বিয়ে দিয়েছিলাম, কিন্তু বৌমা যেতে না যেতে আমার ছোট্ট বোনটাকে পুড়িয়ে মারল ওই শ্বশুর বাড়ির লোকেরা। সেই সুখে আমার বাবা হাসপাতাল করে মারা যায়। তারপর 6 মাস কেটে গেল। আমার মা লোকের বাড়িতে বাড়িতে কাজ করতে লাগলো। আমি আমার ভাই স্কুল খরচ জোগাড় করতে আমি স্টেশনে মুতেগিরি করতে লাগলাম। বেশ কাটছিল দিনগুলো। কিন্তু হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে স্কুল থেকে বাড়ি ফেরার সময় আমার ছোট্ট ভাইটা অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই সঙ্গে আমার মা আত্মহত্যা করে। তাই তো মায়ের মুখাগ্নি করার সময় আমি শপথ করি, ঈশ্বর যখন আমাকে পাঠিয়েছে, আর ঈশ্বর যখন আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, তখন মানুষের থাকাটা উচিত নয়। সেই থেকে হয়ে গেল তো গোটা জলপাইগুড়ি শহরে দুটো থাকলো না, যেখানে যেতাম নোংরা বিক্ষোভ করে তাড়িয়ে দিত। তখন আগে গেলে নাই, আমি একটা রেললাইনের মাথাতে গেলাম, কিন্তু পারলাম না। ভাবুন মানুষ তো ছিল, এবার মানুষ হয়ে পারবো। সেই রাখাই চলে গেল শিলদা দৌড়াতে এই পৌঁছে গেলাম এই লড়াই। এই লড়াই একটু হয়ে গেল। এই লড়াই শাকিল ভাই। তুমি কি বলছো শাকিল ভাই? তার মানে জানো তো শাকিল ভাই, আমারও একটা ছোট্ট পরিবার ছিল। সেই পরিবারে তোমার মতো মা বাবা ছিল না, ছিলেন এক কাকা। আর সেই কাকাই জানো তো আমাকে সেই 12 বছর বয়স থেকে মানুষ করেছে। তারপর আমি একটু একটু করে বড় হতে শুরু করলাম। তখন আমার 16 কি 18 বছর বয়স হবে। কাকা একদিন একটা কাগজ এনে বললো, মোহনা। আমি বললাম কি কাকা? কাকা বললো না, এই কাগজের সাথে একটা সই করে দিও। আর আমি না বুঝে না জেনে না সেই কাগজটাতে সই করে দিলাম। তারপর কাকিমার মুখে জানতে পারলাম আমার বাবার সমস্ত সম্পত্তি কাকা নিজের নামে করে নিয়েছে। তারপর থেকে শুরু হলো জানতো আমার প্রতি অকথ্য অত্যাচার। আর সেই অত্যাচারটা আমি কিছুতে সহ্য করতে পারছি না। এত সহ্য করতে না পেরে না বাড়ি থেকে ছুটে পালিয়ে গেলাম। তারপর কোথাও কোনো কিছু না পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে এলাম এই কলকাতার একটা অচেনা গলিতে। তারপর তো শুনে হ্যাঁ শাকিল ভাই, তারপর থেকে আমি মোহনা থেকে হয়ে গেলাম মিস মোহিনী। ঈশ্বর আমাদের কিছু দিক না দিয়ে আমাদের হাত ভর্তি টাকা দিয়েছে। আচ্ছা শাকিল ভাই, আমরা কি পারি না আমাদের খাওয়া পড়া ছাড়া সেই টাকায় গরিব মানুষের সেবা করতে? ভক্ত মানুষের মুখে খাবার তুলে দিতে? না বলো না শাকিল, না পারি না। এই শাকিল করবকে খবর দিলে রোজগার করে না। এই শালি অনেক মাঝে কথা বলেছিস, আর একটা বাজে কথা বলবি না। বলুন কি বলছেন? 30,000 টাকা লাগবে। কি বলছেন? ওকে ডান।
নেশালি তৈরি হলে তোর নাচ দেখবো বলে সে দেবে 30,000 টাকা। আর তোর সাথে এক রাত কাটাতে পারলে সে দেবে আরো 1,00,000 টাকা। না না শাকিব ভাই, না, কোনো কিছুর বিনিময়ে আমি আমার এই দেহ বিক্রি করতে পারবো না। তুমি আমাকে যত খুশি নাচতে বলো আমি নাচবো, যত খুশি গাইতে বলো আমি গাইবো, কিন্তু আমার এই দেহ আমি কাউকে দেব না। এটাই আমার শেষ কথা। কথাটা ভালো করে মনে রেখো। তুই কি ভাবছিস তুই নাচবি গাইবি তাতে আমার পেট ভরবে? হ্যাঁ, টাকা আমারও আছে, টাকা লোক তোরও আছে, কিন্তু তুই যখন আমাকে ভাই বলে যখন রেখেছিস, তোর ইচ্ছা করলে তোকে আমি কারো ঘরে পাঠাতে পারবো না রে। কারণ আমি যে তোকে সত্যি মানুষটাকে নিয়ে আর পারি না। সেই যে কোথায় গেছে কে জানে, এখন আসার নাম না। ওদিকে এসে গেছি। তোমার অরুণ তোমার কাছে পেয়েছি। ওরে বাপরে বাপ, ওগুলো কি? আরে কিসের? বাবা সকালবেলা উঠে দেখি তুমি ঘরের কাজ করছো, আর বাবা দিবাকরকে নিয়ে গেছে হাসপাতালে, আর সেই সুযোগে টুক করে ব্যাগটা নিয়ে চলে গেলাম সোজা বাড়িতে। আর সেখান থেকে পুঁই শাক, চুনো মাছ আমি সব এনেছি। তুমি আজকে জমিয়ে রান্না করবে। এত কিছু বাজার করেছো আমাদের সংসারের জন্য, তুমি কত কিছু ভাবো, কিন্তু আরে বাবা আবার কিন্তু কি এই সংসারের জন্য আমি ভাবো কে ভাববে? আরে বাবা এই সংসারে আমি পর। আচ্ছা তুমি তো তোমার বউ, তুমি আমার বউ, তোমাকে নিয়ে আর কত শখ আল্লাহ দিয়েছে। শখ আহ্লাদ, কিন্তু আমি তোমার শখ আহ্লাদ মেটাতে পারবো। কেন পারবে না? বলছি কেন পারবে না? কেন পারবো না মানে কি করবো? কেন পারবে না? তোমাকে পারতেই হবে। আমার শখ হলো আমি একটা লাল পাড় বড়দের শাড়ি এনেছি, আর সেই শাড়িটা পরে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় তুমি ওই শাড়ি পরে প্রদীপ জ্বালাবে। আর আমার আল্লাহ হলো এই মুহূর্তে এখনই একটা আমাকে লোকজন সবাই দিকে পেবে না। লোকজন কি দেখলো দেখা দরকার নেই, আমি আমার বউকে আদর করবো। এটা এসো আমার কাছে এসো, না শুনবো না, এসো। জীবন তোমাকে দিলাম, তুমি শুধু ভালোবাসা বন্ধু, তুমি শুধু
ওখানে গিয়েই নতুন সুপারের সঙ্গে পরিচয় হলো। প্রথম দেখাতেই দিবাকরকে উচ্চ চিকিৎসার জন্য আগামী শনিবার কলকাতায় নিয়ে যাবেন বলে কথা দিয়ে। বাহ বাহ বাহ, এটা খুব ভালো খবর, খুব ভালো খবর। কিন্তু কে কে সেই সহৃদয় ব্যক্তি, তাকে তো একবার দেখা দরকার। সে একজন মানবী, তা নাহলে প্রথম দেখাতেই আমাকে কলকাতায় নিয়ে যাবে কেন? বাবা বাবা, তো কিছু ভালো হলেই সেটাই ভালো। মানে মানে এই বাবা, আমি তো ভুলে গেছিলাম। আরে আমি তো একটা কলকাতা থেকে ব্যাগ এনেছিলাম, সেই ব্যাগে কত কি। তোমরা কি বলবো, আমি যাবো আর আসবো, এক্ষুনি যাবো আসবো, আমি রেসপেক্ট করো, আমি আসছি। বৌমা, বৌমা, অরুণ হন্তদন্ত হয়ে বাড়ির ভিতরে গেল, ওর ব্যাগের মধ্যে কি আছে? কলকাতা থেকে এসেছে না, হয়তো আরো জিনিসপত্র নিয়ে এসেছে, সেই জন্যই ভেতরে গেল। যাকে যাক বাবা, কোনো কথা নয়, কোনো কথা নয়। প্রথমে তুমি ব্যাগটা খুলবে, তারপর সেই ব্যাগ থেকে সব জিনিসপত্র। বাপরে, এত বাপরে, কত কি জিনিস নিয়ে এসেছে। হ্যাঁ, ওই দেখি 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 দেখি, এটা কার? এটা হলো আমার বাবা। দেখো তো বাবা, পছন্দ হয়ে গেছে? দাও, 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 ভালো লাগছে? আরে কি বলছিস তুই? পছন্দ হবে না? আমার ছেলে অনেক ভালোবেসে আমাকে এটা দিয়েছে, পছন্দ তো হতেই হবে। দেখো দেখো দেখো, এটা ও, এটা হচ্ছে আমার সোনা ভাইয়ের জন্য। ভাই, এটা তোর, তুই করবি। বাবা, সেই লালপাড় বড়দের সাথে। এটা হচ্ছে তোমার জন্য, তোমার। দেখি, 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 দেখি। এই যে তো বাবা, আমার বৌমার শাড়িটা কেমন হয়েছে আমি আগে দেখি। দারুণ হয়েছে, আরে খুব ভালো হয়েছে। আরে হবে না মানে, আমার ছেলে দিয়েছে তো। হ্যাঁ, এটা কি? বৌমা, হ্যাঁ, তুমি দেখছি কিচ্ছু জানো না। না। এগুলো ধরো। আরে আমার ছেলে অরুণ এখন কলকাতার নামী কোম্পানিতে চাকরি করে। ও কি জেসে জল খায়? এটা হলো ওর জলের বোতল। সর্বনাশ, সর্বনাশ, এই বোতলটা সহ বাবের হাতে পড়ে গেছে, কিন্তু কি করি? বাবা, ওটা ভাই দাও। আরে কি বলছিস তুই? মানে আরে দেবো মানে? না, তুই কি ভাবছিস আমি কিছু জানি না? আরে আমি জানি, এটা হলো মিনারেল ওয়াটার। হ্যাঁ, আরে এই খোকা, আমরা তো সারা বছর ওই ট্যাপ কলের জল খেতেই অভ্যস্ত। তোর এই মিনারেল জল একটু খেয়ে দেখবো কেমন লাগে। বাবা না, তুমি ওইটা খেয়ে না, তুমি ওটা আমার please দাও, দাও, দাও। আরে আমি জানি এটা মিনারেল ওয়াটার। তোর এই মিনারেল ওয়াটার আজ আমি একটু খাবোই খাবো। বাবা, তুমি বিশ্বাস করো, তুমি এটা তুমি খেয়ে না, এটা কেন সর্বনাশ। অরুণ, অরুণ, তুই আমাকে তোর এই মিনারেল জলটা একটু খেতে দিলি না? না, জীবনে কোনোদিন কখনো তোদের ওই দামি জল আমি খাইনি তো, তাই একটু দেখতাম কেমন লাগে। বাবা বাবা, দুঃখ করবেন না, শুনুন, আমি ঠিক বুঝিয়ে বলছি। এই যে শোনো, বাবাকে তুমি ওই জলটা খেতে দিলে না কেন? কেন খেতে দিলে না? তুমি বিশ্বাস করো, আমি 4 দিন হলো কলকাতা থেকে বাড়ি এসেছি, আর 4 দিন আগেই জলটা খেয়েছি। তার জলটা কি এখন ভালো আছে? সেই জন্যই তো আমি খেতে দিলাম না। দেখেছো তো? হ্যাঁ, আমি তো ভাবলাম অন্য কিছু। না, আমি আবার ভেতরে যাই, অনেক কিছু রান্না বান্না করতে। হ্যাঁ, চুনো মাছ নিয়ে, চার চচ্চড়ি। আরে অরুণ, তোর ব্যাগে এতগুলো টাকা কিসের রে? আবার ওইসব টাকা না বাবা, মানে ওই টাকাগুলো আমি খুব কষ্ট করে একটা বিশেষ কাজের জন্য রেখেছিলাম। কিন্তু এই 6 মাসের মধ্যে এত কষ্ট করে তুই এতগুলো টাকা রোজগার করে ওগুলো তুমি রেখে দাও না, রেখে দাও। আমি একটা বিশেষ কাজের জন্য মানে একটা মহান কাজের জন্য টাকাটা বিশেষ কাজ? রে দাদা, যেটা আমরা জানতে পারবো না। হাদা ছেলে, একদম হাদা ছেলে, কিচ্ছু জানে না। আরে এই খোকা, তুই এই টাকাগুলো জোগাড় করেছিস আমাদের এই বন্ধকি জমিটা ছাড়ানোর জন্য, তাই তো? মানে তুই ঠিকই বলেছো, মানে ওই বন্ধকি জমিটার জমি তো আমাদের সংসার অবস্থা, তাই ওই টাকাটা আমি জমি রেখেছি, ওই টাকা দিয়ে আমাদের ওই জমিটাকে ছাড়িয়ে নেবো বলে। আমি জানতাম তুই ঠিক এই কাজটাই করবি। আরে আমি পরের জমিতে মুনিশ খাটি, এটা তুই একদম সহ্য করতে পারবি না। সত্যি বাবা, এইবার এই টাকাগুলো ওই শান্তি পালের মুখে ছুড়ে দিয়ে আমি আমার জমিটাকে ফিরিয়ে আনবো। দাদা, তুই শুধু আমার দাদা নস,
তুই এই সংসারে ভগবান। কে বলেছে ভগবান? তোর মতো দাদা যদি এই সব সংসারে থাকতো না, তাহলে পৃথিবীর রংটাই বদলে যেত। আরে পাগল, দেবতাটা বোধহয় কিচ্ছু নয় আমি, কিচ্ছু নয় আমি। দেবতা কে? মানুষ আমার দেবতা হবে কে? মানুষ তো মানুষ হয়। আমি তোদের বড় ভাই, আমি আমার বাবার একমাত্র বড় ছেলে, তুই ছোট। তাহলে আমার তো কত থাকবে, তাই সেই টাকা দিয়ে আমি জমিটা সারাবো, আর সেই জমিতে আমি আর বাবা মিলে চাষ করবো, চাষ। সঙ্গে ভরে উঠবে আমাদের সেই মা। আর আমি ঈশ্বরকে বলবো, ঈশ্বর, আর আমি কারো মনীষ নই। আমরা বাংলার গর্বিত চাষী। ছি 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 রে নানি ছি, ছি 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 রে নানি ছি রে ছি রে ছি। ছি 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 রে নানি ছি, ছি 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 রে নানি ছি রে ছি রে ছি। ছি 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 রে নানি ছি, ছি 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 রে নানি ছি রে ছি রে ছি। সেই জল আমার বাবাটা আমার রাধা মাধব খাবে, আর বাকি যেটুকু অবশিষ্ট পড়ে থাকবে আমি চেটে পুটে খেয়ে ফর্সা করে দেবো। সালাই সাজাদের না খুব পছন্দ লাগে। ও জমি নেবে, কার জমি কার দেখ, পরের জন্য কত ভিড়, সারা পরের জন্য 3 টাকা দিয়ে একটা হাত তো ঘেঁচা ফু হয়ে গেল। তুই ভাব কোনা দিয়ে খাবি আর কোনা দিয়ে গিয়ে করবি রাধা মাধব। এখনই এত হাসলে চলবে না। শুনলাম নাকি ওই অরুণ হারাম যারা গায়ে এসছে, আর ওই অরুণ যদি একবার আমার পেছনে লাগে তাহলে সে আমার প্রাণ বাঁচানো দায় হয়ে যাবে। আমি চেষ্টা করতে বড় কঠিন যন্ত্রী, যদিও দুধ বেচে আমার পেশা, ওই সারা অনেকের পেটে আমি এমন সজনে একটা লাথি মারব একেবারে রাধা মাধব হয়ে যাবে। রাধা মাধব, রাধা মাধব। তার সম্ভব নয় কেষ্টবাবু। আমার জমি আমি ফিরিয়ে নিয়ে যাব আজই। জমি বন্ধকের সমস্ত টাকা আজ আমি নিয়ে এসেছি। এই না, এই না তোমার টাকা। এই নেবো 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 নেবো। মা লক্ষ্মী সেদে আমার দূরে এসছে, নেবো না বললে হয়? যে মা লক্ষ্মীর জন্য খুন ধর্ষণ রাহাজানি এমনকি মারামারি হয় রাধা মাধব। এবার আমার মা লক্ষ্মীকে আমার হাতে ফিরিয়ে দাও। তোমার মা লক্ষ্মী মানে? হ্যাঁ, আমার জমি, আমার পৈতৃক সম্পত্তি। এই দেখো অলোক, আরে বাবা তোমার সম্পত্তি জমি কি আমি মাথায় নিয়ে ঘুরছি? আরে বাবা তোমার জমি তো জমিতেই আছে। তবে আমি বলছিলাম কি জানো তো অলোক, এই মা লক্ষ্মী না বড় চঞ্চলা, এক জায়গায় স্থির থাকতে পারে না। তোমার মা লক্ষ্মী আদৌ তোমার ঘরে যাবে তো রাধা মাধব? সেটা পরে ভেবে দেখবো ম্যানেজার বাবু। বাবা টাকাকে টাকা পেয়ে গেছেন, এবার জমির দলিলটা আমাদের ফিরিয়ে দিন। কার দলিল, কিসের দলিল মা জননী? ন্যাকামি করবার বয়স আপনার অনেক দিন আগেই পার হয়ে গেছে ম্যানেজার বাবু। ভালো কথাই বলছি, দলিলটা ফেরত দিন, নইলে কি করবি? বলে কি করবি? কিচ্ছু করার মুরত নেই। পরের জন্য 3 টাকা দিয়ে একটা হাত তো ঘেঁচাং পুরো হয়ে গেছে। তবু সারা তোমার ঠ্যামক গেল না রাধা মাধব। হাসো হাসো, প্রাণ খুলে হাসো। তোমাদের ওই বাকি হাসিটা কিন্তু বেশি দিনের জন্য নয়। বাবারে, ওপরে আল্লাহ আছেন, জানি তো। তোমার আর তোমার বাবা ঠাকুরে তিনি বিচার করবেন। এদের সঙ্গে বিবাদ করে কোনো লাভ নেই শাহজাহান। আমার জমির দলিল হয়তো আমি আর ফেরত পাবো না। চলো আমরা বাড়িতেই ফিরে যাই। না বাবা না, জমির দলিলটা আমরা ফিরিয়ে না নেওয়া পর্যন্ত এখান থেকে আর পাও নড়বো না। ঠিক বলেছেন ভাবি, যতক্ষণ আমরা দলিল ফেরত পাচ্ছি আমরা এখানেই থাকবো। প্রাণ দেবো, তবু এখান থেকে কিছুতেই যাব না। বড় নেন কেউ কেটা। এই শোনো বলঠান, অত উচ্চ গলায় কথা বলো না রাধা মাধব। ওই কিছু বলার তো মুরত নেই। ওই দলিল সব আমরা ফেরত দেবো না। আগে
ওদের জমির দলিল তুমি ওদের ফেরত দিয়ে দাও। আগে আপনি যখন বলছেন তখন তো দিতেই হবে রাধা মাধব। তবে আমি বলছিলাম কিন্তু ওই জমিতে সোনার ফসল ফলে ওটা হাত ছাড়া করার মতো বোকামো করবেন না রাধা মাধব। আমি বলছি ওদের জমির দলিল তুমি ফেরত দিয়ে দাও। আমার লোক হয়ে তুমি কোনো বেইমানি করবে এটা আমি একদম সইতে পারবো না। বেশ তো, আপনি যখন বলছেন তখন দলিল ফেরত। এই নাও ভাই অনেক তোমার দলিল। তবে কষ্ট কিন্তু সারা তুমি মোটেও ভালো করলে না রাধা মাধব। এর জন্য তোমাকে বহুত পস্তাতে হবে রাধা মাধব। শুনুন কেষ্ট বাবু, আমার মা লক্ষ্মীকে আমি ফেরত পেয়েছি। আমি আবার চাষ করব, আমি আমার নিজের জমিতে চাষ করব। সবাইকে বলবো আমি চাষি, আমি নিজের জমিতেই নিজেই ফসল উৎপাদন করি। আমি কারো মুনিশ নই, কারো মুনিশ খাটবো না কোনোদিন। আমি গর্বিত, আমি বাংলার আত্মগর্বিত চাষি। তোমার মতো পরের পতাকা কুত্তা নয়। আস্তে আস্তে ম্যানেজার বাবু, আস্তে। অত মাথা গরম করলে চলবে? আরে বাবা, মানুষের তো অনেক ক্ষতি করে দিয়েছেন, এবার নিজের জন্য একটু বাঁচুন। তা না হলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে কখন যে ওপরে চলে যাবে। আপনার রাধা মাধবও বাঁচাতে পারবে না। নারদকে বললাম, এবার নারায়ণকে বলে আসি। তাদের সঙ্গে কাদের তুলনা করছে? দেবতাদের সঙ্গে এদের তুলনা করছি। এরা তো সব এক একটা নরখাদক। এই যে নরখাদক, আমার বরের টাকা দিয়ে আমি জমির দলিলটা ফিরিয়ে নিয়ে যাচ্ছি। আর যদি কোনোদিন ওই জমির দিকে তাকিয়েছ না, তাহলে তোমার ওই চোখ দুটো আমি উপড়ে নেব। যাবো যাবো ম্যানেজার বাবু, যাবো। তোমাদের কুনারে হাবিয়া দোজাকে থাকতে আমরা আসিনি। তবে যাবার সময় তোমাদেরকে একটা কথা ইয়াদ করিয়ে দিই। ওপরে আল্লাহ আছেন, তোমার তোমার বাবা ঠাকুরের তিনি বিচার করবেন। ভালো থাকবেন ম্যানেজার বাবু। চলি চলি বাবা ঠাকুর, চলি। ও রাধা মাধব, সারা দলিল গেল, পেয়েছিলাম গেল। ও রাধা মাধব, লাগার জন্য ধরা মাঝে মাঝে ছোটখাটো ইমানদারি দেখাতে হয়, বুঝলে? তারপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ না করে অর্জুনের রথের সারথি হয়েছিল, মনে নেই সে কথা? আছে আছে আছে। এই কলিতে আমি বলি শত্রু শক্তি হয়ে এই বিপদটা আমি নাশ করবো। কি বুদ্ধি আপনার, একবারে শকুনির মতো। আমারই কান কানে রক্ত বার করে আবার সেই রক্ত দিয়ে আপনি গবেষণা করছেন রাধা মাধব। ঠিক তাই, তোমাকে করো ভবনের রক্ত অরুণের স্ত্রী পার্বতীকে আমাকে আরো কাছে এনে দেবে। অমর কাছে দড়ি বেড়ে যাচ্ছিল, ওই দড়ি মোড়ার ব্যবস্থাটা আমি করব। আমি শাস্তি পাও কংস শকুনির আমলে। ওই দলিল ফেরত দেওয়ার গেলে বন্দী হয়ে ওরা বিশ্বাসই করতে পারবে না ওদের ঘরের সম্মান কিভাবে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। আর এই কাজে সারথি হবে আপনি। আপনি পারবেন না। পারবো না মানে? আপনার জন্য সালা কত খারাপ কাজ করেছি রাধা মাধব, এখন কি করতে হবে সেটাই বলুন।
শান্তিপাল রমণের কলির কষ্ট করি মিথ্যা 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 আমি সভা কলির সন্তোষ করি তারপরে সকলে পাশা খেলেছিল আর এই কলিতে আমি খেলবো পাশা আমার ধর্ম খুব ধর্ষণ জানি আমার কর্ম আমার কর্ম আর সেই কর্মই হলে তুমি তোমার উপর ভর করে আমি হব এই কলি যুগের শকুনি পেয়েছে আমার তাই ঠিক আছে বুঝতে পারে আমার দু হাতে তুলে নেই চিপটা কর বান্ডিল নন্দলাল শেঠ বড় ভালো মানুষ আমার খিদে চলো বুঝতে পেরে আমার দু হাতে তুলে নেই সেই টাকার বান্ডিল বিনিময়ে চাই আমার ফিক্সড ডিপোজিট মোহিনীকে দেব মোহিনীকে আমি তোর হাতে তুলে দেবো আমি কিছুতেই এই জাদুয়াটার কাছে যেতে পারবো না। আরে তুই যাবি না তোর বাপ যাবে তুই কি ভাবছিস এখানে বসে বসে খাবি আর পেট চলবে হ্যাঁ, চলবে, কারণ তুমি শিবাকে কথা দিয়েছো। শুয়োরের বাচ্চা শিবা 2 লাখ টাকা দিয়ে কেটে বলেছে বাকি 3 লাখ টাকা কবে দেবে দেবে, কিছুদিনের মধ্যে ফিরে এসেই দেবে। সিয়াসায় তুই বসে থাক দেখ ওখানে গিয়ে রাসলীলা করছে না না না, কিছুতেই হতে পারে না। আমার শিবা আমাকে কিছুতেই ভুলে যেতে পারে আর না। আমি তো কথা দিয়েছিলাম তোকে কারো ঘরে পাঠাবো না সেই যখন এক রূপসী পেয়ে ভুলে গেছে আমি টাকা পেয়ে ভুলে তোকে নন্দলাল শেঠের ঘরে পাঠাবোই না শাকিব ভাই, তুমি আমার সাথে এরকম বেইমানি করতে পারো না। আরে বেইমানি বাংলা শব্দতার মধ্যে মানি উচ্চারণ আছে টাকা আমি পাইনি তাই তোকে কোনো সুযোগ আমি দেব না আর সেই সুযোগের সদ্ব্যবহার করা নেই আমাদের লক্ষ্য উচিত রাধা মাধব তাই সুযোগ বুঝে নিয়ে ঢুকে পড়লাম কে আপনি কোথা থেকে এসেছেন কেন এখানে আরে আস্তে 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 আপনার ওই প্রশ্নের রেলগাড়িতে থামালে আমি কিছু বলতে পারি আমি হচ্ছে কেষ্ট মিত্রি শান্তিপালের ম্যানেজার আমি এসেছি শাকিল ভাইয়ের কাছে বলুন আমি শাকিল কি চাই চাই আপনাদের স্বপ্ন সুন্দরী নর্তকী মোহিনীকে চাই আচ্ছা আমার বাবা ঠাকুর একটা নাচের আসর বাসানো তো তাই না, আমি এখান থেকে কোথাও নাচতে যাব না। যাবে যাবে সুন্দরী যাবে এই রাধা মাধবের না এই নোটের বান্ডিল দেখলে নিশ্চয়ই যাবে আপনি আমাকে টাকার গরম দেখাতে এসেছেন। এই দেখো শুধু টাকার গরম কেন বলছো আমার বাবা ঠাকুর হচ্ছে রঘুনাথপুরের ভগবান আমার বাবা ঠাকুরের নাম শুনলে না সারা বাঘে গরুতে এক ঘটে ইয়ে করে আর আমার বাবা ঠাকুরের নাচের আসরে মানে তো একেবারে স্বর্গের নন্দন কানন রাধা মাধব রঘুনাথপুর, তার মানে ওখানে তো আছে আমার শিবা। হ্যাঁ, আমি যাবো। আমি যেমন করে হোক আমি আমার শিবাকে এই যে শুনছেন হ্যাঁ শুনছি বলছিলাম কি, আমি না যেতে রাজি আছি। আপনি ওই টাকার চুক্তিটা আমার এই সাইকেল ভাইয়ের সাথে করে ফেলুন। করে নেবো সব চুক্তি করে নেবো কি ব্যাপার বলুন তো মোহিনী আপনার কথাই রাজি হয়ে গেল আমার বাবা ঠাকুরের নাম শুনলে স্বয়ং রাধা মাধব রাজি হয় আরে বলছে কথা বন্ধ করুন নাম ধাম আর টাকার বান্ডিল দেখে মোহিনী কিন্তু বশ করা যায় না একবার যখন বস হয়েছে তখন ছেড়েই দাও না কিন্তু যাব মাল্লু দেব 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 শালা এত মাল্লু দেব না তুমি শালা গুনে শেষ করতে পারবে না তার উপর আমার বাবা ঠাকুরকে যদি একটু খুশি করতে পারে একেবারে আকাশের চাঁদ তোমার থাক আপাতত রাধা মাধব এই 1 লক্ষ টাকা তোমায় অ্যাডভান্স দিয়ে গেলাম কিন্তু কবে যেত আগামী 25শে ফাল্গুন অনুষ্ঠান আগের দিন চলে যেও তোমাদের থাকা খাওয়া শোয়া সব ব্যবস্থা আমার রাধা মাধব আমি করে দেবো রাধা মাধব তবে দিনটা মনে রেখো 25শে ফাল্গুন বলছিলাম কি, হ্যাঁ এত দেরি কেন? উড়ি 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 আমি তো তার আগেই যেতে চাই। উড়ি
সবচেয়ে বেশি খুশি হতাম আমি, কিন্তু কথায় বলে সবুরে মেওয়া ফলে। সেই সবুরের মেওয়াটা হাতে পেতে গেলে আগামী 25শে ফাল্গুনে আসতে হবে। আমি না এই বরণ ডালা নিয়ে একেবারে তৈরি থাকবো রাধা মাধব। চলি গো রাধা মাধব, এই গো রাধা মাধব, রাধা মাধব। खुदा जब कोई देता है शक पर खार के देता है। আগে জন্মে কে ছিলি বলতো? তেজ তো দৌলতে অ্যাডভান্স এত টাকা পেয়ে গেলাম। বলছিলাম কি শাকিল ভাই, বাকি টাকাটা পেলে তুমি আমাকে ছেড়ে দেবে তো? আরে দেবো দেবো, দাঁড়া দাঁড়া, ওখানে আগে যাই, সমস্ত টাকাটা আমার হাতে আসুক, তারপর তোকে ছেড়ে দেবো। তার আগে নয়। আমার এই জীবনটা একটা নরক, আর আমার এই দেহটা একটা ভোগের বস্তু। যতদিন বাঁচতে পারবো ততদিন টাকা রোজগার করতে হবে না। ঈশ্বর, বলো না ঈশ্বর, আমি কি চাই তুমি আমাকে মরতে দাও ঈশ্বর, বলো না, বলো না ঈশ্বর, বলো না, বলো না ঈশ্বর, আমি কি চাই, বলো না, বলো না। नादान न समझ पागल दीवाना सबको माना तुम्हें मगर ये न जाना मतलबी है लोग यहाँ पर, मतलबी ज़माना, मतलबी है लोग यहाँ पर, मतलबी ज़माना, सोचा साया सा एक दिखला बेगाना, अपनों से बेगाना, बेगाना, बेगाना। मतलब